শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব 48, 49, 50। আজ মেঘের 7 মাসের সাধের অনুষ্ঠান ছিল। বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনুষ্ঠানের কোথাও কমতি রাখেনি। তাছাড়া আবির তো আছেই। পুরুষদের কাজগুলো যথাসম্ভব সে নিজেই দায়িত্ব নিয়ে করেছে। সাথে ছিল তানভীর, আরিফ, সাকিব, রাসেল, সাকিব সহ আরও অনেক ছেলেরা। আবি এত মহাব্যস্ততার মাঝেও মেঘের খেয়াল রাখতে একটুও ভুলেনি। কিন্তু মেঘ সে কি শান্ত হয়ে এক জায়গায় বসার মতো মেয়ে নাকি? সারাক্ষণ নিচতলা উপরতলা করে বেরিয়েছে। ভারী শরীর নিয়েও সে দৌড়াদৌড়ি থেকে একটুও পিছু পা হয়নি। সবার এত সাবধানতার পরেও কে শোনে কার কথা? সন্ধ্যার একটু পর মেঘকে টুকটুকে একটা লাল শাড়ি পরিয়ে বন্যা নিচে নিয়ে আসলো। বসিয়ে দিল সকলের দোয়া নেওয়ার জন্য। তারপর তার পছন্দের সকল খাবারও তাকে খাওয়ানো হলো। সাধের আনুষ্ঠানিকতার পর্ব শেষ হতেই মেঘের কি মনে পড়লো কে জানে। সে ছুটে চলল তার রুমের দিকে। হালিমা খান পিছন থেকে বারবার ডেকে বলল, মেঘ আসতে যা। কিন্তু মেঘ সে কি কথা শোনার পাত্রী? কিছু দূরে সিঁড়ি বেয়ে ওঠার পরে পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে মেঘ হোঁচট খেয়ে পড়ল। ঠিক তখনই নিজের রুম থেকে নিচে আসছিল আবির। মেঘের অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়া দেখে আবির ছুটে এসে মেঘকে ধরল। কিন্তু এতক্ষণে মেঘ সিঁড়িতে বসে পড়েছে। হয়তো আবির আসতে আর একটু দেরি হলে মেঘ সিঁড়ি থেকে নিচেই পড়ে যেত। কিন্তু সৌভাগ্যবশত আবির এসে মেঘকে আঁকড়ে ধরে। নিচের থেকে সবাই এই ঘটনা দেখে ভয়ে দৌড়ে আসলো মেঘের দিকে। আবির তৎক্ষণাৎ মেঘকে পাজা কোলে তুলে নিজের রুমে নিয়ে শুইয়ে দিল। মেঘকে বারবার চেক করে জিজ্ঞেস করছে কোথাও সে ব্যথা পেয়েছে কিনা। কিন্তু মেঘ জানালো সে কোথাও ব্যথা পায়নি, শুধু কোমরে একটু ঝাঁকুনি লেগেছে। আবির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে বাড়ির সকলেই জমা হয়ে গেছে মেঘের রুমে। তানভীর, বন্যা সহ বাড়ির সকলে বারবার জিজ্ঞেস করছে যে ডক্টর ডাকবে কিনা, মেঘ কোথায় ব্যথা পেয়েছে। কিন্তু মেঘের বারবার একই জবাব, সে ঠিক আছে। আবির গম্ভীর মুখে পাশেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সকলে চলে যেতেই আবির খাটের অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। মেঘ বুঝতে পারল আবিরের এত বারবার নিষেধ করা সত্ত্বেও মেঘের এত অবাধ্য চলাফেরার কারণে আবির রাগ করেছে। মেঘ আর কিছু বলল না, সে নিজেই চুপচাপ শুয়ে পড়ল। কোমরটা হালকা চিনচিন ব্যথা করছে, ঘুমিয়ে যাওয়াটাই শ্রেয়। কিন্তু বিপত্তি ঘটল মধ্যরাতের দিকে। মেঘ আর আবির দুজনেই ঘুমিয়ে আছে। হঠাৎই মেঘ পেট ও কোমরের হালকা চিনচিন ব্যথায় হালকা নড়েচড়ে উঠল। একপাশ হয়ে শুয়ে থাকা অবস্থায় কোমরে ব্যথা করছে। হয়তো সেটা ভেবেই মেঘ ঘুমের মধ্যে খানিকটা সোজা হলো। কিন্তু সেই সময় ঘটল এক অপার্থিব ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেঘ খানিকটা সোজা হওয়ার পরেই বুঝতে পারল মেঘের গর্ভপথ থেকে তরল কিছু গড়িয়ে পড়ছে। মুহূর্তের মধ্যেই তরল পদার্থর পরিমাণটা যেন বাড়ছে। মেঘ ঘুমের মধ্যে খানিকটা ভ্রুকুচকে খাটের পাশে থাকা ল্যাম্প লাইটটি জ্বালিয়ে উঠে বসল। বিছানায় তরল কিছু অবস্থান চোখে পড়তে মেঘ খানিকটা ভয়ে বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে রুমটাকে আলোকিত করলো। এ কি, মেঘের চোখ তো আশ্চর্যের কোঠা থেকে বেরিয়ে আসছে। মুখের বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে। মেঘ কিছু বুঝতে না পেরে তাড়াহুড়া করে আবিরকে ডাকলো। আবির ঘুমো ঘুমো চোখে মেঘের থেকে জানতে চাইল কি হয়েছে। কিন্তু মেঘ যেন কথা বলার শক্তি হারিয়েছে। আঙুল দিয়ে বিছানার দিকে তাকালো। মেঘের আঙুলের ইশারা বুঝতে পেরে আবিরও বিছানার দিকে লক্ষ্য করলো। আবির মুহূর্তে ঘুম ছেড়ে সোজা হয়ে বসলো। মেঘের কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো? মেঘ কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, কিন্তু হঠাৎ করে এত ব্লাড কেন বের হলো? আমাদের বেবি ঠিক আছে তো? আবির চিন্তিত মুখ নিয়ে মালিহা খানের দরজায় গিয়ে টোকা দিল। মালিহা খান এত রাতে আবিরকে দরজার বাইরে দেখে চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে? আবিরের মুখে মেঘের কথা শুনে মালিহা খান হালিমা খানকে ডেকে নিয়ে উপরে মেঘের রুমে চলে আসলো। মালিহা খান ও হালিমা খান মেঘ আবিরের রুমে ঢুকে দেখলো মেঘ জুবুথুবু হয়ে ফ্লোরে বসে আছে। দুজনেই চিন্তিত মুখ নিয়ে মেঘের নিকটে পৌঁছালো। মালিহা খান চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে মেঘ, তোর কেমন লাগছে? আমাকে একটু খুলে বলতো। মেঘ কাঁদো কাঁদো মুখ নিয়ে আম্মু আর বড় আম্মুর দিকে তাকিয়ে আছে। পাশেই চিন্তিত অসহায় মুখে দাঁড়িয়ে আছে আবির। হালিমা খান তো চিন্তায় হাউমাউ করে কেঁদেই দিল। আর কাঁদবে নাই বা কেন? কি হচ্ছে তার ছোট্ট মেয়েটার সাথে? আল্লাহ না করুক, যেভাবে ব্লাড গিয়েছে, বাচ্চাটার যদি কিছু হয় তাহলে মেয়েটাকে কিভাবে সামলাবে সে?
মায়ের কান্না দেখে মেঘও হাউমাউ করে কেঁদে দিল। মালিহা খান হালিমা খানের উদ্দেশ্যে বলল, হালিমা, কি করছিস তুই? তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে মেঘকে কীভাবে সামলাবো? এবার হালিমা খান মনে হয় কিছু বুঝলো, চুপ করে মেঘের পানে তাকিয়ে আছে। মালিহা খান মেঘকে ফ্লোর থেকে তুলে একটা প্লাস্টিকের চেয়ারে বসিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল। বলল, এটা খা, ভালো লাগবে। ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পানির গ্লাসটা সামনে পেয়েই মেঘ সাথে সাথে সেটা নিয়ে এক চুমুকে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। এবার আবির ও রুমের বাইরে চলে গেল, হয়তো প্রাইভেসি দিল মামুনি ও আম্মুকে। চিন্তায় তার মাথার ভেতর ধপধপ করছে। মনে মনে আল্লাহকে 1000 বার বলেছে মেঘের যেন কিছু না হয়। মেঘ, তোর শরীরে কি কোনো অস্বস্তি বা দুর্বলতা লাগছে? মালিহা খানের প্রশ্নে মাথা তুলে তাকালো মেঘ। কাপা কাপা ঠোঁটে আওড়ালো, না বড় আম্মু। পেটে ব্যথা করছে না? না। মালিহা খান বললেন, শরীরে কি কোনো অসুস্থতা লাগছে? মেঘের এবার শান্ত জবাব, না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। শুধু সন্ধ্যায় কোমরে ব্যথা পেয়েছি বলে কোমরে হালকা চিনচিনে একটু ব্যথা আছে। মালিহা খান কিছুক্ষণ ভেবে তারপর জবাব দিল, যেহেতু এখনও পেটে ব্যথা বা কোনো সমস্যা দেখা যায়নি, তার মানে ইনশাল্লাহ বেবি হয়তো ভালো আছে। তুই চিন্তা করিস না, রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, তুই চেঞ্জ করে নে। কিন্তু বড় আম্মু। মেঘের কথা শেষ না হতে বাদ সাধল মালিহা খান। আর কোনো কথা না, যেহেতু শরীর সুস্থ আছে সেহেতু শুয়ে পড়। আর আগামীকাল সকালে তোকে নিয়ে ডক্টরের কাছে যাব চেক আপ করাতে। মেঘ মালিহা খানের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বড় আম্মু, আমার বেবিটার কিছু হবে না তো? মালিহা খান বললেন, আমার এত বছরের অভিজ্ঞতা বলছে কিছুই হবে না। তাও আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করিয়ে নেব। মেঘ আর হালিমা খান এবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুই যা মিলে মেঘের বিছানা পরিবর্তন করে মেঘকে চেঞ্জ করে তারপর বিছানায় শুইয়ে দিল। মালিহা খান হালিমা খান রুম থেকে বের হওয়ার সাথে সাথে আবির রুমে ঢুকলো। মেঘ আবিরের পানে তাকিয়ে হঠাৎ যেন থমকে গেল। কি বিধ্বস্ত দেখাচ্ছে তার আবির ভাইকে। এলোমেলো কতগুলো চুল ঘামে মাখা কপালে পড়ে আছে। অসহনীয় চিন্তার কারণে আবিরে আজকে মেঘের দুই নয়নে অনেক এলোমেলো লাগছে। সব সময় গুছিয়ে থাকা ছেলেটাও আজ নিজের ভালোবাসার মানুষের চিন্তায় অগোছালো হয়ে গেছে। মেঘ আবিরের অতিরিক্ত চিন্তা বুঝতে পেরে ইশারা দিয়ে আবিরকে তার সামনে ডাকলো। আবিরে ছুটে গিয়ে ছোট বাচ্চাদের মতো মেঘকে চাপটে ধরল। মেঘ আবিরের মাথা চুলের ফাঁকে আর চিকন চিকন আঙুল ঢুকিয়ে দিয়ে বলল, এমন বাচ্চাদের মতো কেন করছেন বলুন তো? এই তো আমি ঠিক আছি। আবির এবার মেঘকে আরও শক্ত করে ধরে বলল, মনে হচ্ছে সে ছেড়ে দিলেই বুঝি কেউ নিয়ে যাবে। মেঘকে বুঝিয়ে শুনে আবিরকে শান্ত করলো কিছুটা। আবিরের মন যেন কিছুতেই মানছে না, তাই বারবার জিজ্ঞেস করছে সব ঠিক আছে কিনা। অনিচ্ছা সত্ত্বেও মেঘ মুচকি হাসলো, জানালো সে সুস্থ আছে। তারপরেও আগামীকাল সকালে ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করিয়ে নেবে। আর এটাও বলল, মালিহা খান যে বলেছে বাচ্চার ক্ষতি হওয়ার মতো কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখছে না। ইনশাল্লাহ বাচ্চা হয়তো ভালো আছে। আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, মেঘকে বুকে নিয়ে শুয়ে পড়ল। আবিরের বুকে মাথা রেখেও অন্ধকারে মেঘ তাকিয়ে আছে। তার দু চোখ কিছুতেই ঘুম আসছে না। কেন জানি মনে হচ্ছে কিছু যেন ঠিক নেই। মনটা বারবার কুড়াচ্ছে। তখন আবিরকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছুই তো বলল মেঘ, কিন্তু এখন সে নিজেকেই বোঝাতে অক্ষম। দু চোখের পাতা আজ কিছুতেই এক হচ্ছে না। কেন জানি মেঘের বারবার মনে হচ্ছে এই রাতে কি আবির ভাইয়ের সাথে আমার শেষ রাত। কথাটা ভাবতেই যেন সারা শরীর কাঁটা দিয়ে উঠল। দীর্ঘ একটা চিন্তিত আধার রাতের পর ধরণীতে আবার দেখা দিল সোনালি রুদ্রোজ্জ্বল সকাল। আবির আর মেঘের জীবনেও কি আধার কাটিয়ে উজ্জ্বল রোদের সোনালি আলো দেখা দিবে? এখন শুধু এটাই দেখার পালা। মেঘের অসুস্থতার কথা শুনে সকাল সকাল মেঘের রুমে হাজির হলো বন্যা আর মিম। দুজনে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিল। দরজা খোলা আছে, ভেতরে এসো। ভেতর থেকে আবিরের শব্দ পেয়ে মিম আগে রুমে ঢুকলো। পিছু পিছু বন্যাও এসে দাঁড়ালো মিমের পাশে। আবির ল্যাপটপে নিয়ে কাজ করছে। মূলত সে রাকিব ও রাসেলকে অফিসের কিছু জরুরি ডিটেলস ইমেল করছিল। আজ আবির অফিসে যাবে না, তাই সে রাকিব ও রাসেলকে সব কাজ সামলে নেওয়ার দায়িত্ব দিয়েছে। মেঘ পাশেই চুপচাপ শুয়ে আছে। মেঘ সকাল থেকেই নিচে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আবিরের ধমকের কারণে নিচে যেতে পারছে না। আবিরের একটাই কথা, রেস্ট নাও।
আবির, বন্যা ও মিমকে দেখে রুম থেকে বের হয়ে গেল। এবার যেন বন্যা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যাবৎ আবিরকে দেখে বন্যা ভেতরে নিঃশ্বাস আটকে রেখেছিল। এ বাড়িতে এসেছে বন্যার প্রায় 7 মাস হলো, কিন্তু এখনো আবিরের সামনে বন্যা মিম আদির মতো মিশতে পারে না। যতই হোক বড় ভাসুর তো। মেঘ বন্যা ও মিমকে দেখে উঠে বসতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ বন্যা আটকে দিল, বলল শুয়ে থাক, মোটেই উঠবি না। বন্যার ধমকে সুরে শাসন শুনে মেঘ কিছুটা ভ্যাবাচেকা খেল। তারপর রসিয়ে রসিয়ে বলল, এই বন্যা, আমাকে মোটেও অর্ডার করবি না। তুই কি ভুলে গেছিস আমি তোর বড় যা হই? বলে মেঘ মিটমিটিয়ে হাসলো। তুই আমার বড় যা, কিন্তু এই মুহূর্তে তুই আমার ছোট ননদ আর আমি তোর বড় ভাবি। তাই বলছি চুপচাপ শুয়ে থাক। বলে মেঘের গায়ের কাঁথাটা দিয়ে দিল বন্যা। মিম পাশ থেকে ঠোঁট টিপে হাসছে। আর হাসবে নাই বা কেন? মেঘকে কাবু করার মতো বন্যা একটা শক্ত সঠিক যুক্তি দেখিয়েছে। মেঘ পড়ল বিপাকে। নিজের কথার জালে নিজেই পেঁচিয়ে গেছে। তাই নিজের মুখটাকে এখন বন্ধ রাখাটাই উত্তম বলে মনে করলো মেঘ। বন্যা, কেমন আছিস এখন? আমি তো পুরোই সুস্থ আছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না রাতে কেন এমন হলো। দোয়া করে সুস্থ থাক মেঘ। এখন থেকে তোর নিজের যত্নটা আর একটু বাড়াতে হবে। তুই এবার শুরু করলি আবির ভাইয়ের মতো। বন্যা মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আবির ভাই তোকে খুব ভালোবাসে মেঘ, তুই নিজেও সেটা ভালোভাবে জানিস। তাও কেন চিন্তা দিস ভাইয়াকে? মেঘ এবার মাথাটা বন্যার কোলে দিয়ে শুয়ে পড়ল। বন্যা হাতটা মেঘের মাথায় নিয়ে মেঘ বলল, বেবি জানিস, এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হয় আমি, যার আবির ভাইয়ের মতো একটা হাজব্যান্ড আছে, তোর মতো একটা বেস্টু আছে, আর খানবাড়ির মতো একটা সুখী পরিবার আছে। বন্যা মেঘের মাথায় হাত বোলাতে লাগলো। দুই বান্ধবী একসাথে খিলখিল করে হেসে দিল। মিম পাশে দাঁড়িয়ে দুই বান্ধবীর মুগ্ধছাড়া হাসি দেখছে। কি অমায়িক সেই হাসি! মিমের প্রাণটা জুড়িয়ে গেল। বর্তমানের জামানায় এমন নিঃস্বার্থ বান্ধবী পাওয়া আকাশের চাঁদ পাওয়ার ন্যায়। মিম অপলক দৃষ্টিতে দুই বান্ধবীর অকৃত্রিম হাসি দেখছে। তখনই ঘরে এলো হালিমা খান, হাতে তার নাস্তার প্লেট। মূলত মেঘকে নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরেই ডক্টরের কাছে নিয়ে যাবে। আবির তার পরিচিত এক বন্ধুর সাহায্যে মধ্যরাতেই ডক্টরের সিরিয়াল নিয়েছিল। কিছুক্ষণ পর মেঘকে সেখানেই নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আবিরও নিচে এসে নাস্তা করে নিয়েছে। মালিহা খানকে জানালো সে অফিসে যাবে না এবং মেঘকে নিয়ে আবিরই ডাক্তারের কাছে যাবে। মালিহা খান এতে সম্মতি জানালো। তানভীর সাথে সাথে যেতে চাইলো। আবির জানালো সে একাই পারবে। ঘড়ির কাঁটায় বেলা 11টা। মেঘ আর আবির কিছুক্ষণ আগেই নার্সিংহোমে এসেছে। ডক্টরকে সকল কিছু খুলে বলার পর ডক্টর কিছু টেস্ট করাতে দিল। এখন আবির আর মেঘ ডক্টরের চেম্বারের বাইরে সেই রিপোর্টের অপেক্ষায় বসে আছে।